গঙ্গোত্রী ট্রেক করতে গেলে তোমার রীতিমতো গার্ডস দরকার। এই এরিয়াটা জাস্ট দেখো একবার, এই দেখো পাথর পড়ছে, দেখো সামনেই পাথর পড়লো একটা। আর ওই উপর থেকে পড়া পাথর যদি একটা মাথায় এসে লাগে না, মাথা শেষ। এদিকটা দেখো জাস্ট, ভালো করে দর্শন করে যেন ব্যাক করতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি যখন থেকে এই এরিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি। সো গাইস, আমার পেছনে যে এখন গ্লেসিয়ারটা দেখতে পাচ্ছ, এটাকেই গোমুখ বলা হয়। আর এটা দেখতে ছোট লাগতে পারে, বাট এটা একটা বিশাল বড় গ্লেসিয়ার, প্রায় চওড়াই 4 কিলোমিটার আর লম্বাই 30 কিলোমিটার। বাট গ্লেসিয়ার মেল্ট হয়ে হয়ে এটার শেপ এখন চেঞ্জ হয়ে গেছে। বাট এটা আগে গৌমাতার বা গায়ের মুখের মতো দেখতে ছিল, তাই জন্য এর নাম গোমুখ। एकदम चलो जैसे पाकिस्तान का आदमी हो ऐसा बात करते हैं। पाकिस्तानी है, फोटो पे देखें, पाकिस्तानी है। नहीं नहीं, हम जैसे पाकिस्तान का आदमी ऐसे बात कर रहे हैं। अरे थोड़ा तो रहम कीजिए। সুপ্রভাত সবাইকে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম থেকে। এখন আমি আছি গঙ্গোত্রী ধামে, আর এখান থেকে আমি যাবো হচ্ছে গোমুখ। গঙ্গোত্রী ধাম থেকে গোমুখের ডিস্টেন্স প্রায় 18 কিলোমিটার। আর গঙ্গোত্রী থেকে ভিউ কিছুটা এরকম, এখন বাজে প্রায় সকাল 5টা, আর আজ চলছে প্রায় -2 ডিগ্রি। তো এই ভারী ব্যাগ আমি একদম নিয়েই যাব, এখানে কোথাও রাখার জায়গা নেই। আমি যে প্রপার্টিতে ছিলাম সেখান থেকে এখন আমি যাচ্ছি গোমুখ ট্রেকের যে মেইন এন্ট্রি গেট সেদিকে। গঙ্গোত্রী থেকে যে মেইন এন্ট্রি গেট আছে, 200-250 মিটার একটু স্টিপ চড়াই আছে, তারপর থেকে এরকম ফ্ল্যাট রাস্তা পেয়ে যাবে। আমরা সবাই জানি মা গঙ্গার উৎপত্তি স্থল গোমুখ, মানে যেখান থেকে মা গঙ্গা শুরু হয়েছে। আর এটা হলো মেন চেকপোস্ট, যেটা গঙ্গোত্রী থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পড়ে। এতটা অবধি তোমাদেরকে ট্রেক করে আসতে হবে। আর এখানে হিন্দিতে লেখা রয়েছে গঙ্গোত্রী রাষ্ট্রীয় উদ্যান প্রবেশ দ্বার মে আপকা হার্দিক স্বাগত হ্যায়। এখানে কিন্তু প্রপারলি তোমাদের ব্যাগ চেক হবে, তোমরা কতটা প্লাস্টিক বা সবকিছু নিয়ে যাচ্ছ, বা তোমাদের যে রেজিস্ট্রেশন সবকিছু, এবং তারপরেই কিন্তু এখান থেকে প্রপার ট্রেক শুরু হয়। আর এখানে আসতে গেলে তোমাদের লাগবে প্রপার রেজিস্ট্রেশন, যে রেজিস্ট্রেশন তোমাদেরকে করতে গেলে একদম গোমুখে রয়েছে অফিস, সরকারি অফিস, সেখান থেকেই করাতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসের একদম সামনে। আর এখান থেকেই গোমুখ যাওয়ার অফলাইন পারমিশন নিতে হয়। আর তোমরা যদি একা হও, একা কিন্তু গোমুখে একদমই অ্যালাউ নেই। একা হলে গাইড লাগবে, আর যদি দুজন থাকে তাহলে গাইড নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর গোমুখ ট্রেকের জন্য এখানে পারমিশন নিতে হয় অফলাইনে, আর তার জন্য লাগে শুধুমাত্র আধার কার্ড। আর এখানে কিন্তু একটা স্পেসিফিক সময় রয়েছে, আর সেই সময়ের মধ্যেই পারমিটের সব কাজ হয়। সো গাইস, ফাইনালি আমি পারমিশন পেয়ে গেছি, আর কাল আমি ট্রেক শুরু করবো। এখানে কিন্তু পারমিশনের জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না, আর তোমরা চাইলে এটা বাড়িতে বসে অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো। সো গাইজ, এখানে যে মেন চেকপোস্ট রয়েছে, এখানে কিন্তু প্রপারলি ব্যাগ চেক হয়। তোমরা যে কটা প্লাস্টিক
ইউজ করছো, মানে প্লাস্টিক মিনস তোমরা বিস্কিট চকলেট তো অনেকে ক্যারি করে এনার্জির জন্য, কারণ এখানে রাস্তায় কোনো দোকানপাট নেই। খেয়ে নেওয়ার পরে যে র্যাপারটা সেটা কিন্তু এখানে সবাই একদম ব্যাক করে নিয়ে আসবে অবশ্যই, কারণ এটা আমাদের ন্যাশনাল পার্ক, প্লাস প্লাস্টিকের জন্য অনেক ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের পশুদের। দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের প্রজাতি দেখতে পাওয়া যায়, প্লাস লেপার্ড থেকে স্টার্ট করে জঙ্গলি যে ভেড়া হয় ব্লু সিফ সেটাও দেখতে পাওয়া যায়। আর এখানে কিন্তু পার পার্সন 200 রুপিস লাগে, আর এক্সট্রা 500 টাকা ক্যামেরার জন্য যারা ভিডিও বাগেরা করবে। আর ড্রোন কিন্তু একদমই অ্যালাউ নেই। আর একটা কথা, 500 টাকা ওরা ডিপোজিট রাখে। ডিপোজিট এই জন্য, মানে সিকিউরিটি মানি বলতে পারো, যখন আমরা এখানে আবার ব্যাক করে আসবো তখন কিন্তু টাকাটা আবার ফেরত দিয়ে দেওয়া হবে। রাস্তার বা আশেপাশের ভিউ কিছুটা এরকম, একদিকে মা ভাগীরথী বয়ে যাচ্ছে তার বিশাল গর্জন, একদিকে সানরাইজ হয়েছে, সূর্যের আলো আমার ফেসে পড়ছে, আর এই সেই ভাগীরথী নদী, যে নদী অনেকটা দূরে গিয়ে আলেকজান্ডার সাথে মিশে মা গঙ্গা হয়ে যায়। অসাধারণ ফিলিং হচ্ছে। ট্রেকিংয়ের সময় অনেক যাত্রীকেই তোমরা দেখতে পাবে, কিন্তু কখন তুমি এগিয়ে যাবে বা তারা পিছিয়ে যাবে বা কেউ তোমাকে ছাড়িয়ে এগিয়ে যাবে সেটা বোঝা একদমই মুশকিল ব্যাপার। সূর্যের কিরণ এখানে এতটাই তীব্র যে খালি চোখে থাকা বা ট্রেক করাটা খুবই চাপের। তো তোমরা গোমুখ ট্রেকে এলে একটা সানগ্লাস অবশ্যই ক্যারি করো। আর এখান থেকে কিন্তু গ্লেসিয়ার দেখা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই যে দূরে পর্বত দেখা যাচ্ছে ওটাকে সুমেরু পর্বত বলে, পুরো বরফে ঢাকা রয়েছে, অসাধারণ ভিউ। গোমুখ ট্রেকে যেখানেই রেস্ট করবে নর্মালি লেফট সাইডটা একবার ভালো করে দেখে তারপরে রেস্ট করবে, কারণ এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হতেই থাকে, কখন কোন পাথর এসে মাথায় পড়বে তার ঠিক নেই। তো যেখানেই অপেক্ষা করবে একটু বাদিকটা চেক করে নেবে, কারণ দেখতেই পাচ্ছ এরকম পাথর কিন্তু সব জায়গাতেই রয়েছে। যেখানে মোটামুটি তোমার সেফ ফিল হবে সেখানেই দাঁড়িয়ে রেস্ট করো। সো যেখানে রেজিস্ট্রেশন চেকপোস্ট ছিল সেটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে রাস্তায় প্রায় 200-300 মিটার পর পর প্রপার ডাস্টবিনও রয়েছে, দেখতে পাচ্ছ। সো তোমরা প্লাস্টিক ক্যারি করলে এখানে ফেলতে পারো। অনেকটা হাঁটার পরে এখানে একটা রেস্টিং সেন্টার পেলাম। রুকো রুকো রুকো, এই ট্রেকের কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। গোমুখ ট্রেকে দুটো রেস্টের জায়গা পাবে, এক হচ্ছে চিরবাসা আর সেকেন্ড হচ্ছে ভোজবাসা। চিরবাসায় সেভাবে থাকার বা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, বাট ভোজবাসায় থাকার এবং খাওয়ার যথাযথ ব্যবস্থা রয়েছে। সেখানে জেএমবিএনের হোটেল রয়েছে, সাথে লাল বাবা এবং রাম বাবার নামে দুটি আশ্রমও রয়েছে। সো চেষ্টা করবে যেদিন তুমি ট্রেক করছো চিরবাসায় রেস্ট না করে সোজা ভোজবাসায় গিয়ে রেস্ট করার। আর যদি তোমরা সেম ডেতে, মানে যেদিন ট্রেক করা শুরু করেছো সেদিন যদি গোমুখ পৌঁছাতে পারো দেন ওকে, তোমরা ঘুরে আসতে পারো। ভোজবাসা থেকে গোমুখের ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার। আর তোমরা যদি গোমুখ সেম ডেতে না যেতে পারো তাহলে ভোজবাসায় রেস্ট করে, ভালো করে ডিনার করে রেস্ট করে একদম আর্লি মর্নিং ট্রেক করে সেদিনেই ব্যাক করতে পারো গোমুখ থেকে একদম সোজা গঙ্গোত্রী। রাস্তায় পাথরের কারণে পা কিন্তু স্লিপ কাটতে পারে, আর তাই প্রত্যেকটা স্টেপ কিন্তু প্রপার গ্রিপে রেখে তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে হবে।
এখন আমি বিশাল বড় একটা পাথরের সাইড দিয়ে যাচ্ছি, আর এখানকার রাস্তা প্রচন্ড ন্যারো, দেখতেই পাচ্ছ। সো অপোজিট থেকে কেউ এলে রীতিমতো পানি ঢুকে নিয়ে তাকে সাইড দিতে হচ্ছে। এই রাস্তাগুলো একটু বিপজ্জনক, সো একটু সাবধানে কেয়ারফুলি ভাবে চলবে, কারণ পাশে রয়েছে প্রচন্ড খাদ আর নিচে প্রচন্ড স্রোতে মা ভাগীরথী বয়ে যাচ্ছে। গোমুখ ট্রেকের কিন্তু কোনো শর্টকাট নেই, তোমাদের এই যে রাস্তা করা রয়েছে এই প্রপার রাস্তা ধরেই যেতে হবে। তো কখনো আপ কখনো ডাউন, এই যেমন এখন আমরা ডাউনে নামছি, আর এই ডাউনের সময় কিন্তু পা স্লিপ করার প্রচন্ড ভয় থাকে। তো প্রপার গ্রিপ বানিয়ে দরকার পড়লে এইভাবে পাথর ধরে ধরে তারপরেই কিন্তু নামবে, কারণ একদম স্লিপ কাটলে পায়ে তো চোট লাগতেই পারে। আর এখান থেকে এতটা ব্যাক করে যাওয়া প্লাস পুরো ট্রিপটাই নষ্ট হবে। সেকেন্ড কথা, আবার যদি এদিকে পড়ে যাও প্রচুর ঝামেলা, সো বি কেয়ারফুল। তোমরা যদি চাও জলের বোতল ক্যারি করতে পারো, রাস্তায় প্রচুর ঝর্ণা পেয়ে যাবে দেখতে। আর পাহাড়ি এলাকার জল পিওর বিশুদ্ধ হয় এবং খাবার যোগ্য হয়, সো এই জল কিন্তু খাওয়া যেতেই পারে। রাস্তায় এরকম প্রচুর ওয়াটার সোর্স পেয়ে যাবে, আর পাহাড়ি জল একদম পুরো বিশুদ্ধ হয়। যার সাথে খালি বোতল অবশ্যই ক্যারি করো, আর রাস্তায় এরকম ওয়াটার সোর্স পেলে বোতল রিফিল করো, খেতে থাকো। আর এখানে যেহেতু অক্সিজেন লেভেল হাইট বেশি হওয়ার কারণে একটু আপ ডাউন করতে থাকে অক্সিজেন লেভেল, তো জলটা কিন্তু মাস্ট একটু বেশি করে খাবে। ট্রেক যখন স্টার্ট করেছিলাম সুমেরু পর্বতকে অনেক দূরে দেখা যাচ্ছিল, আস্তে আস্তে সুমেরু পর্বতের অনেক কাছাকাছি এসে গেছি। আর এটা টোটালি ল্যান্ডস্লাইড এরিয়া, দেখতেই পাচ্ছ চারিদিকে পাথর পড়ে। এই সামনে যে গ্লেসিয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু আর 1-2 মাসের মধ্যে পুরোটাই গলে যাবে। এখন যেহেতু গরম শুধুমাত্র শুরু হয়েছে, আর এদিকে কিন্তু এখনো অব্দি ঠান্ডা রয়েছে, সো আর কিছুদিন থাকবে তারপরে টোটালি গলে যাবে। তো guys, এই যে গাছটা রয়েছে এটার নাম হচ্ছে ভোজপাত্র। এই গাছের যে ছাল রয়েছে না, এই যে এই ছালটা, এই ছাল থেকে কিন্তু প্রাচীনকালে মানে মহাভারতের সময় বা তারও আগে আমাদের ঋষি মুনিগণ পাণ্ডুলিপি বা বেদ পুরাণ বা কোনো মন্ত্র লেখার কাজে ব্যবহার করতো। আর এই ছালে লেখার মেইন কারণ হচ্ছে এই ছাল হাজার হাজার বছরের পরেও পচন ধরে না, মানে নষ্ট হয় না। আর তাছাড়াও এই গাছ কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আয়ুর্বেদিকেরও কাজে লাগে গাছের ছাল বা এই গাছের যে ভেতরের অংশ রয়েছে কাণ্ডটা, সেগুলো আয়ুর্বেদিকের কাজে লাগে। ভোজপাত্র গাছ কিন্তু পাহাড়ি হিমালয়ে বেশি দেখতে পাওয়া যায় এবং সি লেভেল থেকে মিনিমাম 2500 ফিট থেকে 4500 ফিটের মধ্যে এই গাছ বেশি জন্মায়। তো আমি এখন এখানে রয়েছে, আমাদের ট্রেক করে যেতে হবে এই রাস্তা ধরে একদম ওটা দিয়ে গিয়ে ওই দূরে লোক আসছে, তারপরে আর কতটা যেতে হবে জানি না, মানে এত দূর দেখা যাচ্ছে। আবার এই সামনে যে পাহাড়টা রয়েছে এটা কিন্তু পাহাড় নয়, এটা অ্যাকচুয়ালি টোটালটাই গ্লেসিয়ার। ওপরে মাটি এবং পাথর পড়ে পড়ে পুরো গ্লেসিয়ারটা ঢাকা গেছে। আর এটা দেখেই মনে হচ্ছে মিনিমাম 5 থেকে 7 ফিটের একটা গ্লেসিয়ার, আর নিচে বয়ে যাচ্ছে মা ভাগীরথী। এই গ্লেসিয়ারও কিন্তু আস্তে আস্তে গলে যাবে, এই টোটালটা কিন্তু গ্লেসিয়ার, এটাও আর 1-1.5 মাসের মধ্যে পুরোপুরি গলে যাবে।
राहुल रहता राहुल राहुल चिरबासा में आपका स्वागत है। প্রায় 4 ঘন্টা ট্রেকের পরে প্রায় 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছালাম চিরবাসায়। আর এই জায়গার নাম চিরবাসা হওয়ার কারণ এখানে চির নামে এক প্রকার গাছ প্রচুর দেখতে পাওয়া যায়। আর চিরবাসার পর থেকেই কিন্তু বড় গাছের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। মানে গঙ্গোত্রী ফরেস্ট চেকপোস্ট থেকে চিরবাসার ডিস্টেন্স প্রায় 9 কিলোমিটার। এখানে ম্যাগি, চা, পরোটা এবং রাজমা চাওয়াল পাওয়া যায়। সো এই 9 কিলোমিটার রাস্তায় কিন্তু কোনো জায়গায় কোনো প্লাস্টিক পড়ে থাকতে দেখিনি। ইভেন রাস্তায় এই 9 কিলোমিটার রাস্তার মধ্যে অনেক জায়গায় প্রপার ডাস্টবিনও বানানো রয়েছে। তোমরা যদি কিছু ক্যারি করছো প্লাস্টিকে থাকা কোনো জিনিস, তোমরা কিন্তু প্রপার ডাস্টবিনে সেটা ফেলতে পারো। মেন থিং ইজ, যখন আমরা ট্রেকিং স্টার্ট করলাম গঙ্গোত্রী ফরেস্ট ডিপার্টমেন্টের যে মেন চেকপোস্ট ছিল সেখানে কিন্তু প্লাস্টিক কটা ক্যারি করছো সেটা নোট করে রেখেছে এবং একটা সিকিউরিটি মানি 500 টাকার মতো তারা রেখে দিয়েছে। যখন আমি রিটার্ন করবো এখান থেকে, আমার ব্যাগে থাকা যে প্লাস্টিক র্যাপারগুলো সেগুলো আমি ব্যাগে করে ফেরত এনেছি কিনা সেগুলো চেক করার পরেই কিন্তু ওই টাকা ফেরত দেবে। আর এটা খুব ভালো প্রচেষ্টা একটা ন্যাচারাল এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করার জন্য। ইভেন প্রত্যেকটা যাত্রীও কিন্তু এটা ধ্যান রাখছে, তারা কিন্তু যে কোনো জায়গায় কোনো নোংরা আবর্জনা ফেলছে না। ইটস রিয়েলি গুড। চিরবাসার পর থেকে কিন্তু এই যে বড় বড় গাছ রয়েছে এটার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। আর তাই জন্য কিন্তু রাস্তায় অক্সিজেনের কিছু প্রবলেম হতে পারে। তার জন্য কর্পূর বা এখানে এই যে গঙ্গা তুলসী রয়েছে রাস্তায় রাস্তায় পেয়ে যাবে। এটা খুবই হেভি স্মেল একটা, যখন এটা স্মেল নেবে না প্রচণ্ড হেভি একটা স্ট্রং স্মেল পাবে। সো এটা বারবার স্মেল নিতে থাকবে যদি অক্সিজেনের কারোর প্রবলেম হয়। সো এখানে চিরবাসার ক্যাম্পিংও রয়েছে, তোমরা চাইলে এখানে এসে স্টেও করতে পারো। আগে মনে ছিল না কোনো ক্যাম্প চিরবাসায় মানে স্টে করার জন্য, বাট এখন কিন্তু ক্যাম্প রয়েছে। আমার জীবনে এই প্রথমবার এরকম কোনো দৃশ্য আমি নিজের চোখে দেখছি। মানে অ্যাডভেঞ্চার তো হচ্ছেই, সাথে রয়েছে প্রচুর টেনশন, কারণ সাইডে এত বড় বড় খাদ, তার ওপর থেকে কোনো পাথর এসে না পড়ে। আর তারপরেও একটা টেনশন রয়েছে কোনো রকমে পা না আবার স্লিপ কেটে যায় আমার। এখন আমরা চিরবাসা থেকে প্রায় 1 কিলোমিটার এসে গেছি। আর চিরবাসার পরে যেমনটা বলেছিলাম বড় গাছের সংখ্যা যেমন কমতে থাকে, দেখতেই পাচ্ছ একটাও কিন্তু বড় গাছ নেই, সব ছোটোখাটো গাছ, জঙ্গল হালকা হালকা। আর এই হচ্ছে ভিউ। চিরবাসা থেকে এখনো অবধি এতটা স্টিফ চড়াই পাইনি, প্রায় 1 কিলোমিটার হয়ে গেছে, বাট স্টিফ চড়াই তো সামনে পাবোই আই থিঙ্ক। দেখা যাক। যেদিন থেকে উত্তরাখণ্ড এসেছি, যখন বাড়িতে ছিলাম বারবার চেক করার সময় একটা জিনিসই দেখছিলাম, এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। বাট ইন্দ্রদেবের প্রচুর কৃপা যে লাস্ট 5 দিন ধরে আমি উত্তরাখণ্ডে আছি, এক ফোঁটাও বৃষ্টি হয়নি কোথাও। যেখানে গেছি এত সুন্দর ওয়েদার। আদারওয়াইজ এই যে পর্বতগুলো রয়েছে না, এগুলো দেখাই যায় না, বাট কত সুন্দর লাগছে দেখো। ওয়েদার ক্লিয়ার হওয়ার জন্য সব কিছু দেখতে পাচ্ছি। এখন পুরোপুরি ডেঞ্জার রোড দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর ছোট বড় পাথর রয়েছে এবং তার পাশে রয়েছে প্রচণ্ড বড় খাদ। আর রাস্তা টোটালি একদম ন্যারো। এইসব জায়গাগুলো চেষ্টা করবে মোটামুটি খুব ফাস্ট পেরিয়ে যাও, রাস্তা খুবই খতরনাক। আর এই ট্রেকে অবশ্যই যখন আসবে তোমরা এক্সট্রা সক্স, এক্সট্রা শুজ বা রেইনকোট মাস্ট ক্যারি করবে, কারণ আজকের ওয়েদার হয়তো ভালো আছে, কিন্তু তোমরা যখন আসবে তখন হয়তো ওয়েদার ঠিক নাও থাকতে পারে। আমরা কিন্তু সবাই রেইনকোট ক্যারি করেছি, কারণ এখানকার ওয়েদারকে বলা একদম মুশকিল। এখন ঠিক আছে, আবার 5 মিনিট পরে বৃষ্টি নামিয়ে যেতে পারে।
আমার সামনে এখন যে শিলাটি রয়েছে এটা একটা মাটি এবং পাথর দিয়ে তৈরি, খুবই লুজ একটা রক। দেখে মনে হচ্ছে নরম ভিজে মাটির মধ্যে পাথর কোনোভাবে জাস্ট আটকে আছে, যখন ইচ্ছা ভেঙেও পড়তে পারে। আমার মনে হয় উইন্টার সিজনের সময় জমে থাকা গ্লেসিয়ার যখন সামারে গলতে শুরু করে আর তারপর গ্লেসিয়ার পুরো গলে যাওয়ার পরে গ্লেসিয়ারের ওপরে জমে থাকা মাটি পাথর কিছুটা এভাবে শেপ নিয়ে নেয়। সো এখন ভোজবাসার প্রায় কাছাকাছি এসে গেছে, আর এখানে শুধুমাত্র ভোজপত্র নামে গাছগুলোই দেখা যায়। এই গাছ ছাড়া কিন্তু অন্যান্য গাছ কিন্তু সার্ভাইভ করতে পারে না এত হাই অ্যালটিটিউডে। আমাদের এই রাস্তা দিয়ে ক্রস করতে হবে, প্রচণ্ড সরু রাস্তা দেখতে পাচ্ছ। তারপর এটা দিয়ে গিয়ে ওই ব্রিজ ক্রস করে দেন ওদিকে গিয়ে তারপরে ওদিকটায় আমরা ভুল রাস্তায় এসে গেছিলাম। এখন আবার ব্যাক করে যাচ্ছি ওপরে, এদিকে কোনো রাস্তা ছিল না, আবার এদিকে গিয়ে ওই দিক দিয়ে নামতে হবে আমাদের। এই জায়গাটা একটু টাফ ছিল, অনেকটাই টাফ। চিরবাসার পর থেকে হাইট যত বাড়তে থাকে এলিভেশনও বাড়তে থাকে, তো এখানে অক্সিজেন লেভেল কম হওয়ার কারণে কন্টিনিউ হাঁটা পসিবল না। সো 10-15 মিনিট ট্রেক করবে, 5 মিনিট রেস্ট করবে, আবার 10-15 মিনিট ট্রেক করবে, এভাবেই কন্টিনিউ করতে হবে। চিরবাসার পর থেকে 1.5 কিলোমিটার আসার পর একটা ব্রিজ পড়বে, আর সেটা ক্রস করার পরেই কিন্তু একদম স্টিফ চড়া স্টার্টিং হয়ে যায়। আর এখানেই তোমার স্টেমিনার কতটা প্রপারলি চেক হয়ে যাবে। আর ল্যান্ডস্লাইডের জন্য দেখতে পাচ্ছ এখানে নেট বাগেরা লাগানো হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। আর এই রাস্তার পুরোটাই স্টিফ একদম। রাস্তা দেখো একবার, জাস্ট খতরনাক। পা স্লিপ কাটলে একদম সোজা নিচে। আর এই এরিয়াটা টোটালি ল্যান্ডস্লাইড এরিয়া। এখানে চেষ্টা করবো যত ফাস্ট পেরিয়ে যাওয়া যায়। এখানে ওয়েট করা একদমই খতরনাক একটা ব্যাপার, দেখতে পাচ্ছ পুরোটাই ল্যান্ডস্লাইড এরিয়া এটা। ও মাই গড, দেখতে পাচ্ছ পুরো মাটি ধসে ধসে একদম নিচে অবধি গেছে। এই ওপর থেকেও কিন্তু সেম। পিছে হ্যাঁ कर लो। এই টোটাল এরিয়াটাই ল্যান্ডস্লাইড এরিয়া, দেখতেই পাচ্ছ চারিদিকে বোর্ড লাগানো রয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে ব্যাপারটা। ওফ, রাস্তা এতটাও স্টিপ নয়, মোটামুটি নর্মাল হয়ে এসেছে, বাট পুরোটাই কিন্তু ল্যান্ডস্লাইড এরিয়া। দেখতে পাচ্ছ কীভাবে রয়েছে। এখন আমি এরকম ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, বাট তোমরা যখন এখানে আসবে এরকম ভিউ পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা পুরো খারাপ। আর সব থেকে ডিফিকাল্ট তো তখন হবে যখন বৃষ্টি পড়তে শুরু করে দেয়, মানে বৃষ্টির মধ্যে এই রাস্তায় হাঁটা মানে প্রচণ্ড একটা টাফ ব্যাপার। আর তোমরা যখন আসবে হয়তো এই রাস্তাটা নাও থাকতে পারে, হয়তো নতুন কোনো রাস্তা করতে পারে। আমি একটা ছোট ব্যাগ নিয়ে নিজেকে ভাবছি এত বড় স্ট্রং, এদেরকে ভাবো তাহলে। না প্রপার শুজ আছে না কিছু, তাও এত লোড নিয়ে সপ্তাহে হয়তো 2-3 বার চলেই আসে। লেফট সাইডে দেখতে গেলে না
মাথাটা ঘুরে যাচ্ছে একদম। কি অবস্থা দেখতে পাচ্ছ? একবার দেখো, জাস্ট লুক এট দিস ভিউ। এই দেখো, ফাইনালি গাইস ব্লু সিট দেখতে পেয়ে গেছি। ও মাই গড, ওহো। গঙ্গোত্রী ট্রেক করতে গেলে তোমার রীতিমতো গার্ডস দরকার। এই এরিয়াটা জাস্ট দেখো একবার, কি খতরনাকভাবে একটা পাথর উপর একটা পাথর জাস্ট জয়েন্ট হয়ে আছে। এ দেখো পাথর পড়ছে, দেখো। আরে इधर तो निकलना पड़ेगा भाई। দেখলে তো সামনেই পাথর পড়লো একটা, আর ওই ওপর থেকে বড় পাথর যদি একটা মাথায় এসে লাগে না, মাথা শেষ। এদিকটা দেখো জাস্ট, ও মাই গড। রীতিমতো গার্ডস দরকার গঙ্গোত্রী ট্রেক করতে এলে, খতরনাক। ভালো করে দর্শন করে যেন ব্যাক করতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি যখন থেকে এই এরিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি। এইসব ল্যান্ডস্লাইড এরিয়াগুলোতে একদম দাঁড়াবে না, বাদিকে মাঝে মধ্যে একটু করে জাস্ট দেখবে রুট ঠিক আছে কিনা, তারপর সোজা হাঁটা। এখানে দাঁড়ানোরই নেই একদম। এত সুন্দর ভিউয়ের সাথে যখন সাবধান লেখাটা দেখতে পাবে না, মাথা খারাপ হয়ে যাবে। ল্যান্ডস্লাইড এরিয়ার পরে এরকম কিছু এরিয়া পাবে যেখানে প্রচুর পাথর রয়েছে, বাট এই জায়গাটা এতটা রিস্কি নয়। দেখতে পাচ্ছ, নর্মাল একদম। সো গাইস, এখন সানসেট হতে চলেছে, প্রায় 4টা বেজে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এদিকে তো পুরো হঠাৎ করে কোথা থেকে এত মেঘ চলে এলো। আর এই হচ্ছে ভোজবাসা, আর একটু যেতে হবে এখান থেকে প্রায় 200-300 মিটার। আর ওই সাইডে এই এরিয়াটায় তার ঠিক পেছনে গোমুখ, আর এটা হচ্ছে ভাগীরথী পিক। ওয়েলকাম টু ভোজবাসা গাইজ। প্রায় 9 ঘন্টার ট্রেকের পরে ফাইনালি ভোজবাসায় এসে পৌঁছালাম। আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল 7টায়, আর এখন বাজে প্রায় বিকাল 4টা। আর তোমাদের যদি কপাল ভালো থাকে আমাদের মতো, তোমরাও রাস্তাতে ব্লু শিপের মানে জঙ্গলি যে ভেড়া, হিমালয়ান ভেড়া দর্শন পেতে পারো। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলে, এখনো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে রাত হলে মানে সানসেটের পর থেকে কিন্তু ঠান্ডা বাড়তে থাকে। আর দেখা যাক, এখন যাব নিচে, আর তারপরে নেব রুম। আর ভগবানের আশীর্বাদে জানো কালকে ওয়েদারটা ভালো থাকে, তাহলেই গোমুখের দর্শন ভালো করে করতে পারবো। আজকের তো ওয়েদার খুবই সুন্দর ছিল, রাস্তায় কোনো প্রবলেম হয়নি, সুন্দর পরিষ্কার আকাশ ছিল, একদম ভরপুর রোদ। এখন একটু ঠান্ডা হাওয়া চলছে বেশি, কারণ ওদিকে মোটামুটি দেখতেই পাচ্ছ পুরো কালো মেঘে ভর্তি ওদিকটা। আর এখানের ভিউটা দেখো জাস্ট, ও অসাধারণ অসাধারণ। প্রথমেই নিঃশুল্ক ভক্ত নিবাস পেলাম, এখানে ফ্রিতে থাকা যায়, দেখতেই পাচ্ছ শ্রী রাম বাবা আশ্রম। এক্সাইটমেন্ট এতটাই ছিল যে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার।
ভাবলাম খোলা আকাশকে এত হাইটে এভাবে দেখার সুযোগ হয়তো আর কোনোদিনও পাবো না। তাই বেরিয়ে আকাশের দিকে তাকাতেই আমি জাস্ট হারিয়ে গেলাম গ্যালাক্সির মাঝখানে। ভোজবাসায় ঠান্ডা প্রচুর, আর এই হচ্ছে সকালের ভিউ। এখান থেকে ভাগীরথ পিক দেখার আনন্দই আলাদা, পুরো বরফে ঢাকা। কথিত আছে ভগীরথ তার পিতৃকুলের আত্মার শান্তির জন্য স্বয়ং মা গঙ্গাকে পৃথিবীতে ডেকেছিলেন। এখানে আসার পরে এক দৃষ্টিতে ভাগীরথ পর্বতকে দেখলে তোমার মনে হবে আজও রাজা ভগীরথ দাঁড়িয়ে আছে এখানে। এখন আমি আছি ভোজবাসায়, আর এখান থেকে আমি যাব হচ্ছে গোমুখ। ভোজবাসা থেকে গোমুখের টোটাল ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার। যেতে আই থিঙ্ক 2 ঘন্টা লাগবে, আসতে 1.5 ঘন্টা। ওখানে জাস্ট একটা ডুবডি লাগাবো, দেন ফিরে এসে এখান থেকে আবার সোজা গঙ্গোত্রী। এতক্ষণ রাস্তার তার কাহিনী সোজা চললেও হঠাৎ রাস্তায় আসে একটা মোড়, কারণ ভাগীরথীর ফ্লো প্রচণ্ড তীব্র। আর তাই এখানে রোপওয়ে করে ভাগীরথী ক্রস করে গোমুখের যাত্রা আবার শুরু হয়। কিন্তু এই রোপওয়ে কোনো ইলেকট্রিকে নয়, হ্যান্ড পুলিংয়ের সাহায্যে এই পার থেকে ওই পার হয় ট্রেকার্সরা। पाकिस्तानी है, स्कूटी पे लेके पाकिस्तानी है वो। नहीं नहीं, हम जैसे पाकिस्तान का आदमी ऐसे बात कर रहे हैं। अरे थोड़ा तो रहम कीजिए, हम आपको रिक्वेस्ट कर रहे हैं। लेकिन आप जैसे हमको, हम पहले से आपको रिक्वेस्ट कर रहे हैं, फिर भी आप हमको बार बार आक्रमण कर रहे हैं। সকালে পাহাড়ের ওপরে সূর্যের প্রথম যে কিরণ বা রোদ পড়ে সেটা দেখতে সত্যি অসাধারণ লাগে। সো ফাইনালি গাইজ এই পারে পৌঁছালাম, হাতের অবস্থা একদম খারাপ। বেসিক্যালি এই ট্রেক এপ্রিল থেকে অক্টোবর অবধি খোলা থাকে। মানে গঙ্গোত্রী যে ন্যাশনাল পার্ক সেটাও ওপেন থাকে টুরিস্টদের জন্য এপ্রিল থেকে অক্টোবর অবধি। তারপর থেকে কিন্তু টুরিস্টদের জন্য কোনো রকমভাবে এখানে আসার কোনো পারমিশন দেওয়া হয় না। এখানে হাই অ্যালটিটিউডের কারণে ব্রিদিং প্রবলেম তো হচ্ছে, সাথে প্রচন্ড ঠান্ডা, পুরো নাক মুখ হাত ফ্রিজ হয়ে আছে। জাস্ট লুক এট দিস ভিউ, ও মাই গড, হোয়াট আ বিউটি। আর সামনেই ভাগীরথী পিক, সূর্যের আলো পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে। ওফ। আর এখন বাজে সকাল 7:39। আমার টার্গেট যেতে 2 ঘন্টা, আসার সময় 1.5 ঘন্টা, দেন ব্যাগ নিয়ে 18 কিলোমিটার মানে সোজা গঙ্গোত্রী ভোজবাসা থেকে। দেখা যাক কতটা কি করা যায়। আস্তে আস্তে যত এগিয়ে যাচ্ছি ডোজ বা এক্সাইটমেন্টও বাড়ছে, তার সাথে অক্সিজেন লেভেলের পুরো কমতি সেটা ফিল করছি আমি। লাইফে এমন এমন কাজ করো যাতে বুক ফুলিয়ে বলতে পারো যে তোমার এন্টায়ার ফ্যামিলিতে কেউ করেনি এটা। আমি আমার বংশের, আমার পূর্বপুরুষদের মধ্যে প্রথম একজন যে গোমুখ যাচ্ছে। আর হার গঙ্গে, ওম নমঃ শিবায়। সবাইকে একটাই কথা বলবো, গোমুখ ট্রেকে এলে অবশ্যই কর্পূর ক্যারি করবে। আর তাছাড়াও এখানে কিন্তু গঙ্গা তুলসী পাওয়া যায়, সেটা বারবার স্মেল নিতে থাকবে, একটু হলেও রিলিফ পাবে। বিশ্বাস করে এখানে প্রচন্ড ব্রিদিং প্রবলেম হয়, পুরো অক্সিজেন লেভেলের কমতিটা ফিল করছি আমি। তোমরা এই ভুল করো না। আর ভোজবাসা থেকে গঙ্গোত্রীর যে 4 কিলোমিটারের ডিস্টেন্স, সেটা এতটাও টাফ না। তোমরা যদি গঙ্গোত্রী থেকে ভোজবাসা অবধি আসতে পারো, এটাও ইজিলি করতে পারবে। পুরো পাথর চারিদিকে, আর তার মিডিলে রাস্তা বানানো রয়েছে, তোমার গাইডেরও দরকার নেই। আমি তো সোলোই করছি, বাট এখানে সোলো যেহেতু অ্যালাউ নেই, সো তোমাকে কোনো একটা গ্রুপ বা ফ্যামিলিকে ধরতে হবে,
যার থ্রু দিয়ে তুমি এতটা আসতে পারবে, মানে ভোজবাসা অবধি। ফাইনালি 2 কিলোমিটার ট্রেক কমপ্লিট, আর 2 কিলোমিটারের মতো বাকি আছে। আর রাস্তায় হঠাৎ একটা ওয়াটারফল পেলাম, এই জলই খাবো কারণ বোতল হয়নি আমি সাথে। আর এখান থেকে ভোজবাসা দেখা যাচ্ছে ওই দূরে। উফ, কি ঠান্ডা ভাই। প্রায় 2 কিলোমিটার আসার পরে কোনো রাস্তা খুঁজে পাবে না, মানে এই পুরো এরিয়াটাই দেখতে পাচ্ছ পাথরে ভর্তি, একটার পর একটা পাথরের উপর ট্রেক করে করে তোমাকে গোমুখ অব্দি পৌঁছাতে হবে। উফ। ভুল করে ওপর দিক দিয়ে আসছিলাম, তারপর এই দুই দাদাকে দেখতে পেলাম যে ওরা একটা ফ্ল্যাট জায়গার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেন ওপর থেকে আবার নিচে নামলাম, আর এখান থেকে গোমুখ আর খুব বেশি হলে 1-1.5 কিলোমিটার। রাস্তা খুবই সুন্দর আর পুরো ফ্ল্যাট এরিয়া। এখানে আরেকটা জলধারা দেখলাম, এখান থেকে একটু জল খাবো কারণ গলা পুরো শুকিয়ে গেছে। চিড়বাসা ছাড়া আর কোনো খাবারের দোকান নেই, একদম ভোজবাসাই লাস্ট। ভোজবাসা টু গোমুখ কোনো খাবারের দোকান নেই, তাই তোমরা পারলে কিছু খাবার ক্যারি করতে পারো। আমি চকলেট ক্যারি করেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, এতক্ষণ খালি পেটেই হাঁটছিলাম। এই যে জলধারাটা দেখছো এটা কিন্তু তপোবন থেকে আসছে, আর তপোবন যেতে গেলে এই যে রয়েছে না, এই উপর দিয়ে পুরো স্টিপ চড়ায় এখানে, আর ওই হচ্ছে শিবলিং পর্বত। এতটা স্টিপ চড়ার পর যখন তুমি একদম উপরে উঠে যাবে পুরো ফ্ল্যাট এরিয়া, মানে তোমার রীতিমতো বিশ্বাস হবে না যে এত হাইটে এতটা ফ্ল্যাট এরিয়া থাকতে পারে। আর এই জলধারাটা তপোবন থেকেই আসছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেলে আজকে গোমুখ চলে এসেছে, দেখতে পাচ্ছ। হর হর গঙ্গে, স্বপ্ন ছিল ভাই এটা আমার। হর হর মহাদেব। ওই হরিদ্বারের গঙ্গায়, বারাণসীর গঙ্গায় তো সবাই স্নান করে, বাট এখানে আসা সিরিয়াসলি আর বাস একটু। এই যে সামনে পাহাড়টি দেখতে পাচ্ছ, একে গণেশ পর্বত বলা হয়ে থাকে। আর তার ঠিক পাশে যে পাহাড়টি রয়েছে তাকে শিবলিং বলা হয়। তার ঠিক সামনের পাহাড়কে নন্দী। কথিত আছে গণেশ ভগবান মাতা পার্বতী এবং মহাদেবকে পুরো পৃথিবী ভেবে 3 বার পরিক্রমা করেছিলেন এই শিবলিং পর্বতে। কিন্তু কে নাম দিল? ব্রিটিশ শাসনকালে 1800 থেকে 1900 সালের মধ্যে সার্ভে অফ ইন্ডিয়া এই পাহাড়গুলির নামকরণ করেছিলেন। কিন্তু কিভাবে? সার্ভের আগেও সাধু সান্ত বা তীর্থযাত্রী বা লোকাল মানুষরাও ঠিক এই নামেই পাহাড়গুলিকে ডাকতেন। কিন্তু কিভাবে? হয়তো শিবলিংয়ের মতো দেখতে পর্বতকে শিবলিং, আবার নন্দীর মতো পর্বতকে দেখতে নন্দী পর্বত, আর রাজা ভগীরথের তপস্যার প্রতীক এই ভাগীরথ পর্বত। হয়তো এই নাম সেই মানুষরাই করেছিলেন যারা পাহাড়কে শুধু পাথর নয় দেবতার রূপ মানতেন, বা হয়তো সাধু সন্ত বা সেই পাহাড়ি মানুষরা যারা প্রত্যেকটা পাথরে কাহিনী খুঁজে বের করে, বা হয়তো সবই মহাদেবের ইচ্ছা। আর যখন তুমি এই সব কিছু চোখের সামনে দেখবে, তোমারও এটাই মনে হবে যে নামগুলো সঠিকই রাখা হয়েছে। একদিকে বিজ্ঞান, আবার একদিকে শাস্ত্র। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য তো আছেই, কিন্তু শাস্ত্রকে পুরোপুরিভাবে মিথ্যা বলা সেটাও কিন্তু ঠিক নয়। কারণ যেখানে বিজ্ঞান আমাদের শেখায় গঙ্গার উৎপত্তিস্থল গোমুখ গ্লেসিয়ার থেকে, অন্যদিকে শাস্ত্র আমাদের শেখায় কিভাবে মা গঙ্গা আমাদের হিন্দু শাস্ত্রে এত পূজনীয়। বিজ্ঞান সত্যকে প্রমাণ করে, আর শাস্ত্র সেই প্রমাণকে আমাদের ভাবনার সাথে জোড়ে। মানুষ শুধুমাত্র গ্লেসিয়ার গলা জল দেখতে এখানে আসে না, আসে মা গঙ্গার উৎপত্তিস্থল দেখতে, তার স্রোত দেখতে আসে ছোটর থেকে শুনে আসা মা গঙ্গার প্রত্যেকটা গল্পের সাক্ষী হতে, আসে অনুভব করতে। আসল কথা, শাস্ত্র কাহিনীকে অমর করে দেয়,
আর সেই কাহিনী শুনেই আমরা সবাই বড় হই। আর একদিন ভাবতে ভাবতে হঠাৎ চলে আসি গোমুখের দর্শন করতে। তো গাইজ আমার পেছনে যে এখন গ্লেসিয়ারটা দেখতে পাচ্ছ, এটাকেই গোমুখ বলা হয়। আর এটা দেখতে ছোট লাগতে পারে, বাট এটা একটা বিশাল বড় গ্লেসিয়ার, প্রায় চওড়াই 4 কিলোমিটার আর লম্বাই 30 কিলোমিটার। বাট গ্লেসিয়ার মেল্ট হয়ে হয়ে এটার শেপ এখন চেঞ্জ হয়ে গেছে। বাট এটা আগে গৌমাতার বা গায়ের মুখের মতো দেখতে ছিল, তাই জন্য এর নাম গোমুখ। গোমুখ গ্লেসিয়ার কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে, মানে প্রত্যেক বছর যেহেতু মেল্ট হতে থাকে। আর এখন আমি যেভাবে দেখছি, তোমরা যখন আসবে হয়তো এটার যে লুক সেটা টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে জল প্রচন্ড ঠান্ডা, বাট এসেছি যখন একটা পূর্ণ স্নান তো করতে হবে। জয় মা গঙ্গে। স্নান করাটাও কোনো তপস্যা থেকে কম নয়, প্রচুর ঠান্ডা। হর হর গঙ্গে, চলো। ও ন্যাচারাল এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করে রাখার জন্য সরকার প্রচুর চেষ্টা করছে। রাস্তায় প্রপার ডাস্টবিন রয়েছে, যাতে ওয়েস্টেজ কোনো জিনিস যাত্রীরা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিন ব্যবহার করে। এবং গঙ্গোত্রী ধামের 2 কিলোমিটার পরে যে চেকপোস্ট পড়ে, তারপর থেকে কিন্তু মোবাইলে নেটওয়ার্কও থাকে না একদম গোমুখ অবধি। কিন্তু তাও গোমুখ গ্লেসিয়ার প্রত্যেক বছর একটু একটু করে গলছে। আজ আমি গোমুখ যেভাবে দেখছি, হয়তো পরের বছর তোমরা যখন আসবে এখানে, তোমরা হয়তো আলাদা রূপে গোমুখকে দেখতে পাবে। আজ থেকে প্রায় 8-9 হাজার সাল আগে এই গোমুখ গ্লেসিয়ার গঙ্গোত্রী মন্দিরের প্রায় সামনে অবধি ছিল। কিন্তু আজ গঙ্গোত্রী থেকে গোমুখের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্টাডিজ বলে 1996-এর আগে এই গ্লেসিয়ার প্রত্যেক বছর 20 মিটার করে কমতে থাকতো, যেটা আজ হয়ে দাঁড়িয়েছে প্রায় 38 থেকে 40 মিটার, মানে প্রায় ডবল হয়ে গেছে। আর লাস্ট 10 বছরে এই গ্লেসিয়ার প্রায় 300 মিটার পিছিয়ে গেছে। আর এর পরেও কিছু মানুষ এখানে আসে তাদের করা পাপ ধুতে এবং তাদের কাপড় এই জলেই ভাসিয়ে দিয়ে যায়। আসল কথা, তুমি প্রকৃতিকে যা দেবে সেটাই রিটার্ন পাবে। আর এই কথাই পুরাণ বলে, গীতাও বলে, আর বিজ্ঞানও। সো ফাইনালি আমার গোমুখ দর্শন আর গোমুখে পুণ্য স্নান কমপ্লিট। সত্যি মানে এই ফিলিংটা জাস্ট ব্লগে বোঝানোর মতো নয়, সিরিয়াসলি অসম অসম। হর হর গঙ্গে, হর হর মহাদেব। চলো এখান থেকে যাওয়া যাক। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। আর তোমরা যদি গঙ্গোত্রী আসতে চাও আমার মতো আর গোমুখে এসে পূর্ণ স্নান করতে চাও, কন্ট্যাক্ট করো। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো টাটা।